দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কীভাবে সরানো হলো। কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? मैं रविंद्र नारायण रवि ईश्वर की शपथ लेता हूँ कि मैं श्रद्धापूर्वक पश्चिम बंगाल के राज्यपाल के पद का कार्यपालन करूँगा और अपनी पूरी योग्यता से संविधान और विधि का परिरक्षण, संरक्षण और प्रतिरक्षण करूँगा। और मैं पश्चिम बंगाल की जनता की सेवा और कल्याण में निरत रहूँगा। যাবে না একটু আপনি সামনে এসে দাঁড়িয়ে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, দুদিন আগে ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ওইসব কথা বললেন, নতুন যিনি রাজ্যপাল হবেন সেই খবরটা জানতে পেরে, যে বিজেপির ক্যাডার, তারপরে তামিলনাড়ুতে যা করেছেন এখানে এসব চলবে না, জানি উনি কেমন, সুপ্রিম কোর্টের তরফ থেকে অনেক কমেন্ট করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তার মানে খুব খারাপ লোক, এটা জাহির করেছিলেন ধর্ণা মঞ্চে। কিন্তু আজকে তো দেখলাম একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে একেবারে জড়িয়ে ধরে, মানে ওনার ওয়াইফকে সম্ভবত মনে হলো, জড়িয়ে ধরে একেবারে আমরা সবাই একই পরিবার, অমক তমক হাসি মুখে, একটা ভালো দৃষ্টিতে। কি ব্যাপারটা বলুন তো। দাদা, ব্যাপারটা মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর বলার ক্ষমতা নেই। কিন্তু আমি বলি, অলিম্পিকে যদি ডিগবাজি খাওয়ার যদি কোনো পুরস্কার বা টুর্নামেন্ট থাকতো, মমতা ব্যানার্জি গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল তিনটেই তিনিই পেতেন, অন্য কেউ পেত না। আমি আপনাকে বলি, এর আগের রাজ্যপালও আসার আগে তিনি এই ধরনের কথা বলেছিলেন। আপনি ভেবে দেখুন, এই রাজ্যপালের হাতে খড়ি তিনি দিয়েছিলেন। যিনি হাতে খড়ি দিলেন, তারপরে তার গায়ে ধর্ষণের অভিযোগ লাগালেন। আপনি মনে করে দেখুন, তখন ওটা রাজভবন ছিল, মুখ্যমন্ত্রী বললেন আমি ততদিন রাজভবন যাব না যতদিন ওই লোকটা থাকবে, ও বাবা অশ্লীলতাহানি করে বলে একটা সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে সম্ভবত একটা মামলা করিয়েছিল, একটা অভিযোগ করিয়েছিল। আমি বলছি, যার রাজভবনে যেতে ওই লোকটার কাছে ভয় করে, সেই লোকটার সঙ্গে দেখা করতে গেল কিনা হোটেলের ঘরে। আপনি আমায় বলুন, বাংলার মানুষ কি বলবে? কালকে উনি চোখের ছলছলে টলটলে জল এনে ফেললেন, এমন বললেন রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপালের চোখে জল।
হ্যাঁ, চশমা থাকে তাই বুঝতে পারা যায় না। উনি দেখেছেন, আমরা ও গলা শুনেছি, শুনে মনে হয়েছে গলা একটু ধরে গেছে, সব ঠিক আছে। আজকে ওই সিবি আনন্দ বোস সাহেব, তিনি আজকেই মমতাকে দেখলে কি ভাবছে, তিনি আজকে দেখলে কি ভাবছেন আসলে শুনুন। আগের বার কেউ চেষ্টা করেছিলেন প্রথমে হাতে খড়ি দিয়ে হাতে রাখার, তারপরে দেখলেন যে না, ইনি হাতে থাকছেন না। তখন পশ্চিমবঙ্গে যেভাবে অন্যান্য বিরোধী নেতাদেরকে যেভাবে ফাঁসিয়ে মামলা মকদ্দমায়, হ্যাঁ, যেভাবে তিনি হাতের বশে রাখতে চান, রাজ্যপালকেও সেইভাবে রাখার চেষ্টা করেছিলেন। এবং আমার ধারণা মমতা ব্যানার্জি কালকে যাওয়ার পর থেকে আমার ধারণা আরো বদ্ধমূল হয়েছে, বা ওনার রাজ্যপাল পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকে আমার ধারণা আরো বদ্ধমূল হয়েছে যে মমতা ব্যানার্জি সিবি আনন্দ বোসকে হাতে নিয়েছিলেন। আর আজকে যেটা হলো সেটা হচ্ছে আরেকবার নতুন করে আরেকজনকে হাতে নেবার চেষ্টা, আরেকবার নতুন করে আরেকজনকে হাতে নেবার চেষ্টা। দেখা যাক এনার হাতে খড়ি দিতে পারেন না উনি এনার হাতে ভিক্ষের থালা ধরিয়ে দিতে পারেন, এটা দেখা যাক। ইনার সম্পর্কে তো আমরা অনেক কিছু শুনছি, তামিলনাড়ুতে খুব অ্যাক্টিভলি উনি কাজ করেছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমি বলছি দাদা, পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে একজন নুরুল হাসানের মতন শিক্ষিত মানুষকে কি বসিয়ে রাখা যায়? আমি আপনাকে যে রাজ্যপাল হিসেবে আমরা যারা বিরোধী, আমাদের যাবার জায়গা তো ছিল একটাই। আমাদের আগের রাজ্যপাল অত্যন্ত ভালো মানুষ ছিলেন, লোডশেডিং এও তাকে চশমা খুলতে হতো না, তিনি সব বুঝতে পারতেন এবং দেখতে পারতেন। কিন্তু বিরোধীরা যাবে কোথায়? এর আগে মমতা যখন বিরোধী ছিলেন তখন গোপাল কৃষ্ণ গান্ধী নামক একজন ভদ্রলোক ছিলেন, ভুলে যাবেন না। তিনি নন্দীগ্রামে, হ্যাঁ, এই গণহত্যার প্রতিবাদে রাজভবনে লাইট অফ রেখেছিলেন। তিনিও তো প্রোঅ্যাক্টিভ ছিলেন। বিরোধীদের যাওয়ার জায়গা তখনও ছিল রাজভবন, আজও রাজভবন, আগামী দিন মমতার যাওয়ার জায়গা ওটাও ছিল রাজভবন, সেটা হবে রাজভবন, তার লোকভবন যেই নামেই ডাকুন আপনি। উনি হাতে রাখুন, কাজে লাগবে। পরে তো গিয়ে স্মারকলিপি দিতে হবে, কাঁদতে হবে, বলতে হবে, মিথ্যে মিথ্যে অনেক কথা প্রোপাগান্ডা করতে হবে, রাজ্যপালকে ভুল বোঝাতে হবে। হাতে রাখুন, কাজে লাগবে। না, আমি যে হাতে আনা কি সম্ভব যে ব্যক্তি এসছেন, আপনার কি মনে হয়? বায়োডাটা তো তা বলছে না, বায়োডাটা তো তা বলছে না। ওকে, বায়োডাটা তো অন্য কথা বলছে, তাই না? অত আত্মচিৎকার নাকি অমিত শাহের সঙ্গে নাকি কথা কাটাকাটি করেছেন, কিছু সংবাদ মাধ্যম দেখাচ্ছিল, বচসা হয়েছে টেলিফোনে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ সেদিন থেকে যেটা দেখেছি গতকাল অবধি, কিন্তু আজকে একদম পুরো চেঞ্জ। নাট্য জগতের একজন খুব বিখ্যাত মানুষ ছিলেন, নাট্য জগতের রানী বলা হতো বীণা দাশগুপ্তা। ইনি থাকলে তিনি ওই নাট্য জগতের রানী হতে পারতেন, আজকে যা দেখলাম আমরা। কিন্তু নতুন যিনি এসছেন তাকেও কি সতর্ক থাকতে বলবেন? মানে এরা যে কোনো সময় যা কিছু। আচ্ছা, আপনারা যেমন ওনার সিবি পড়ে বুঝতে পারছেন, উনিও কি আসার আগে, হ্যাঁ, স্টাডি না করে আসছেন? দায়িত্ব নেওয়ার সাথে সাথে কি উনি কিছু স্টাডি করছেন না? ওকে, তিনি কি জানেন না যে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, রুলার্স ল? তিনি নিশ্চয়ই সব জানেন। তিনি ইন্টেলিজেন্সের চিফ ছিলেন। ইন্টেলিজেন্ট লোক না হলে কি আর এখানে যেতে পারে? নিশ্চিন্তে থাকুন। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, বিজেপি নেতা সজল ঘোষ ব্যাখ্যা দিলেন, তার আগে তো ভিডিও দেখলেন এবং শুনলেন। ধর্ণা মঞ্চ যেটা হয়েছিল সেখানে গত 8 তারিখ সম্ভবত এইসব কথা বলেছিলেন যে যিনি আসছেন তামিলনাড়ু থেকে, ওনার সম্পর্কে সুপ্রিম কোর্ট অনেক সব কমেন্ট করেছে, তারপরে উনি বিজেপি ছাড়া কিছুই বোঝেন না, ক্যাডার, বিজেপির ক্যাডার। ওখানে মানে সেই সঙ্গে হুঁশিয়ারি ছিল যে ওখানে যা করেছেন এটা কিন্তু বাংলা, মানে এখানে এসব চলবে না, এইসব বলেছিলেন। তো যে মানুষটির সম্পর্কে এই ধারণা, বিজেপির ক্যাডার ইত্যাদি ইত্যাদি, খারাপ লোক, তো আবার তার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে, ঠিক আছে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতেই পারেন,
কিন্তু গিয়ে একেবারে জড়াজড়ি করা পরিবারের লোকেদের সঙ্গে, আমরা সব একই পরিবার বলা, এত আধিক্যতার কি আছে? এখানেই তো সন্দেহ যে মানুষটা খুব খারাপ, বিজেপির লোক, বিজেপির ক্যাডার, এত কিছু বললেন, আর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে একেবারে দাঁত বের করে হাসাহাসি। মানে কি? মানে কঠিন বুঝতে পেরেছেন বলে একটু নরম করার জন্যে, সরল করার জন্যে আজকে থেকে মানে প্রচেষ্টা যদি হাতে আনা যায়, হাসি মুখ দিয়ে দু চারটে ভালো কথা বলে বউকে, ওনার ওয়াইফকে জড়িয়ে ধরে যদি হাতে আনা যায়, সেই চেষ্টা, এটা কি মানে ওই দিক দিয়ে প্রথম চেষ্টা? না হলে হয়তো আপনাদের হাতে আরও অনেক চেষ্টা, অনেক উপায় আছে, যেটা সজল ঘোষ বলছিলেন, ডক্টর বোসকেও মানে সেই রকম হয়তো চেষ্টা করা হয়েছে হাতে আনার জন্য। তো সেটা কি হয় আগামী দিনে সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা মানে প্রাথমিক পার্ট হিসেবে হয়তো বলা যেতেই পারে যে যেহেতু উনি জেনেছেন যে খুব শক্তপোক্ত লোক তামিলনাড়ুতে খুব শক্তভাবে এই পদটাকে সামলেছেন, তো যদি হাসি মুখে একটু মনটা জয় করা যায়, হতে পারে তার একটা মানে প্রাথমিক চেষ্টা এটা হতে পারে। কিন্তু এইভাবে না হলে কি করবেন, এটা সবথেকে বড় প্রশ্নের। কিন্তু এইভাবে না হলে কি করবেন বলতে কি করা, যেটা করা তারা সময় পাবেন কিনা সেটাও একটা ব্যাপার। কারণ ভোট যদি ঘোষণা হয়ে যায়, পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে কিছু করার থাকবেই না, মানে বস করার, হাতে নেওয়ার থাকবেই না। তখন যাবেন বিরোধী নেত্রী হিসাবে যদি থাকেন, তখন কিছু স্মারকলিপি কিছু জমা দেওয়া যেতে পারেন, যেটা সজল ঘোষ বললেন। তবে ওনার এই যে এত রূপ, ওনার এই যে এত রূপ, এই রূপের মানে কখনো বলছেন এরকম উল্টোপাল্টা, কখনো ভালোবাসা একেবারে উজাড় করে দিচ্ছে, যেমন সিবি আনন্দ বোসের ক্ষেত্রে যেটা হয়েছে। কত কথা, রেপিস্ট, ওর পাশে বসবো না, রেপিস্ট বলেননি, মানে বলেছিলেন যে বাবা, কেটা বলেছিলেন না যে আমি যাবো না বাবা রাজভবনে, হ্যাঁ এটা কে বলেছেন, আমি কত জায়গায় শোনালাম তো আপনাদেরকে। সেই সিবি আনন্দ বোসের জন্য এখন কত ওনার দরদ উতলে উঠছে, ফলে এই যে এত রূপ না, আমরা মাঝে মাঝে ভাবি, যেটা সজল ঘোষ বলছেন, এই ড্রামা নাটক যারা মানে করেন, সেই নিরিখে উনি কিন্তু মানে পুরস্কারও পেতে পারেন, এত রকমের রূপ দেখান। তবে দর্শক, আমি একটা কথা বলতে পারি, এই যে হাসি খুশির মেজাজ যেমন দেখছেন আজকে, মানে দেখানোর চেষ্টা করেছেন, তার মধ্যে উদ্বেগের মুখও কিন্তু আমি নজর করেছি। টোটাল প্রোগ্রামের মধ্যে উদ্বেগের মুখও আছে, যখন শপথ গ্রহণে ঢুকে যখন বসলেন, এর মধ্যে আমি একটা স্টিল পিকচার, যখন এই পাশাপাশি হাসির ছবিটা দেখলেন না, মানে স্টিল পিকচার, এই যেমন এটা যেমন দেখছেন, তেমনি আরেকটা ছবি দেখছি মিডিয়াতে এসছে, যে ছবিটা কিন্তু অনেক কথা বলছে। এখানে কিন্তু নতুন রাজ্যপাল হাসি মুখে, কিন্তু মুখ্যমন্ত্রীর ছবিটা কিন্তু অনেক কথা বলছে, উদ্বেগের কথা বলছে, যে উনি যেন কাছ থেকে দেখছেন, ও এই মানুষটা জানি না কি হবে। মানে মুখে কখনো কখনো হাসছেন, এমন করে হাসি, কৃত্রিম হাসিও হতে পারে, কিন্তু তার মধ্যে উদ্বেগের ছবি কিন্তু ফেসেতে ছিল, সেটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। ফলে উনি যে একটা উদ্বেগে আছেন নতুন রাজ্যপালকে ঘিরে, এটাও কিন্তু বলা যায়। দর্শক, বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, কেন আজকে এত আধিক্যতা, এত কাছাকাছি গিয়ে এত পরিবারের লোক, একই পরিবার, এইসব বলতে গেলেন দিদিমণি, পেছনে উদ্দেশ্য কী? দর্শক অবশ্যই বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।